Good day, everyone. My name is Nordy Grace Mercado, and I'm the Asia Regional Director of 350.org. I will be moderating today's panel. It's been হ্যালো, more than 20 years সুপ্রভাত, since শুভ the বিকাল, Philippines শুভ became a সন্ধ্যা। democracy. পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের সাথে যারা বর্তমানে যুক্ত আছে তাদের সকলকে স্বাগতম। আমার নাম হচ্ছে নৌলি মার্কাডো এবং আমি আজকের Last প্যানেলের year, জন্য আপনাদের Philippines মডারেটর হব। officially said the previous pause মহামারী in ঘটেছে 20 presidential মাসে বেশি elections সময় হয়ে গেছে এবং since May. ফিলিপাইনের মতো কিছু দেশের জন্য আমরা 18 মাস ধরে লকডাউন এবং বিধিনিষেধের মধ্যে আছি এবং গণনা করছি। গত বছর যখন মহামারী শুরু হয়েছিল আমরা বলেছিলাম যে এই বিরতির সময় আমরা কিভাবে স্থিতিশীলতা দেখে তা প্রতিফলিত এবং পুনর্বিবেচনা করতে হবে। ভবিষ্যতে পুনর্বিবেচনা করতে হবে যা ন্যায়সঙ্গত এবং ন্যায়সঙ্গত এমন একটি বিশ্বের জন্য আকাঙ্ক্ষা করা যা কেবল গ্রহপন্থী নয় কিন্তু বিশেষ করে মানুষপন্থী। আমরা এখনও একটি মহামারীর মধ্যে রয়েছি, যদিও বর্তমানের মতো আমরা জনস্বাস্থ্য ও শাসন ব্যবস্থায় ন্যায়সঙ্গত ব্যবহারের জন্য লড়াই করছি। আমাদের অবশ্যই একটি উচ্চাভিলাষী ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। আজ বিকেলে এসএলএ চতুর্থ পূর্ণ অধিবেশনে আমরা 4 জন কর্মী এবং স্বপ্রদর্শীদের সাথে তাদের মতামত, আশা এবং আকাঙ্ক্ষার বিষয় শুনতে এবং কথা বলার সম্মান পেয়েছি। কীভাবে সংগঠিত আরও ভালো করে তুলতে হবে প্রকৃত সমাধানের দিকে প্রকৃত সমাধান। with the World Bank. এই সেশনকে বলা হয় Build Back Better and Solidarity Genuine Solution Towards Just Recovery। আজ আমি সম্মানিত সহকর্মীদের একটি দুর্দান্ত গোষ্ঠীর সাথে যুক্ত হয়েছি আজকের বিশ্বের অবস্থার সম্মুখে গভীরভাবে কথোপকথন করতে এবং কিভাবে আমরা প্রকৃত পুনরুদ্ধারের দিকে এগিয়ে যেতে পারি সেই সম্পর্কে আমাদের পথ তৈরি করতে পারি। আমাদের প্যানেলিস্টরা আজ বিভিন্ন পটভূমি থেকে এসেছেন যাতে সংহতি এবং পুনরুদ্ধার বিষয়ে বিস্তৃত দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। আমাদের প্রথম প্যানেলিস্ট হচ্ছে জেরি উইনেটা। জেরি তার পেশাদার ক্যারিয়ারে একটি বড় অংশ উন্নয়ন কাজে ব্যয় করেছেন, যার মধ্যে রয়েছে বিশ্বব্যাংকের কাছে দরিদ্র থেকে মানুষকে উত্তোলন করা, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে দরিদ্র শিশু এবং গর্ভবতী মায়েদের পুষ্টি উন্নত করা। অ্যানাম্বাস ফাউন্ডেশন যোগদানের আগে, যেখানে তিনি বর্তমানে তাদের সকল কার্যক্রম ও কর্মসূচি তত্ত্বাবধান করেন, জেরি ইন্দোনেশিয়ার প্রধান কর্পোরেশনের সাথে তাদের টেকসই কৌশল জোরদার করার, পরিবেশের জন্য তাদের অনুসরণকে নিরাপদ করার জন্য এবং ইন্দোনেশিয়ার সরকার উচ্চাকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করার সুযোগ পেয়েছে কার্বন নির্গমন। পরবর্তী আমাদের সাথে হচ্ছে জিয়ান গুয়েভারা। জিয়ান হচ্ছে ইউথ অ্যাডভোকেটস ফর ক্লাইমেট অ্যাকশন ফিলিপাইন্সে জাতীয় সমন্বয়কারী, যা বিভিন্ন ব্যক্তি, যুব গঠন এবং ছাত্র পরিষদে একটি ছোট যা অবিলম্বে জলবায়ু পদক্ষেপ এবং জলবায়ু ন্যায় বিচারের পক্ষে সমর্থন করে। তার কাজ অংশীদারিত্ব এবং সহযোগিতার জন্য তৃণমূল সংগঠন প্রচারণা চালানো এবং বিভিন্ন স্থানীয় আন্তর্জাতিক সংস্থার সাথে বাহ্যিক সম্পর্কের উপর দৃষ্টি নিবদ্ধ করে। বিএস পদার্থবিজ্ঞানী পটমি একজন পূর্ণকালীন কর্মী হিসেবে তিনি মানুষ সেবা করে এমন বিজ্ঞান ও প্রযুক্তি পক্ষে উপলব্ধি করার জন্য তার সময় উৎসর্গ করেন। পরবর্তীতে আমার একজন ঘনিষ্ঠ সমগ্র বিদ্যা তিনকার বিদ্যা দক্ষিণ ভারতের একটি উপকূলীয় শহরে বসবাস করেন এবং একটি সামাজিক ও পরিবেশ কর্মী যিনি সক্রিয়ভাবে নারী ও সংখ্যালঘু অধিকার আদায়ের জন্য নিয়োজিত ছিলেন। ক্ষমতাবান ও রাষ্ট্রীয় সমর্থন পুষ্ট বঞ্চনা এবং ভূমি দখলের বিরুদ্ধে বহু বছর কাটিয়েছেন। তার অঞ্চলটিকে একটি বিশাল পেট্রোকেমিক্যাল হারে পরিণত করার পরিকল্পনার প্রতিক্রিয়ায় তিনি ব্যক্তি, কৃষক, শ্রমিক সংগঠন এবং সুশীল সামাজিক সংগঠনগুলির প্রতিরোধের সূচনা করেছিলেন, যারা প্রকল্পটিকে সফলভাবে উপলব্ধ করেছিল। 1 বছরকে পৃথক গ্রোথওয়াচ নামে একটি অ্যাকশন রিসার্চ চালু করেছিলেন তিনি। ইন্ডিয়ান সোশ্যাল অ্যাকশন ফোরামের জাতীয় সদস্য, এছাড়াও 15টি ভারতীয় রাজ্যের সাথে সংগঠন এবং আন্দোলনের একটি প্ল্যাটফর্ম এবং এটিপি এনজিও ফোরামের একজন সক্রিয় সদস্য। এবং সর্বশেষ ঈদ অবশ্য অন্তত নয়, আরুবা ফারুক। আরুবা বাংলাদেশের একজন 15 বছর বয়সী জলবায়ু পরিবেশ কর্মী। ডিসেম্বরে আরুবা সর্বনিম্ন এখনও কনসার্নেটের জন্য রাষ্ট্রদূত হয়েছিলেন, একটি ইতিবাচক গ্রহ সংগঠন। 2021 সালে মার্চ মাসে একটি মস্তিষ্কের আলোচনার পর তৎকালীন 1 বছর বয়সী জলবায়ু এবং মানবাধিকার কর্মী জাতীয় সরকারের কাছে আবেদনকারী সর্বকনিষ্ঠ বাংলাদেশি নাগরিক হয়েছিলেন। পিটিশনে জীবাশ্মজ্বালানি বন্ধ করা এবং পুনর্নবীকরণ শক্তি গ্রহণ এবং মানসম্মত জলবায়ু শিক্ষার সাথে সকল স্তরে পাবলিক স্কুলে ক্লাসরুমে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। আর বছরের মানবাধিকার মূল্য দেন তিনি রোহিঙ্গাদের পক্ষে উপলব্ধি করেছেন, যারা বাংলাদেশে আশ্রয়ের জন্য নিকটবর্তী বার্মাতে জন্মভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সকল প্যানেলিস্টকে স্বাগতম জানাচ্ছি এবং বিদ্যার জন্য আমাদের প্রথম প্রশ্ন থাকছে, যদিও আমাদের আজকের কথোপকথন সমাধানের ওপর দৃষ্টি নিবদ্ধ করা, এটিও গুরুত্বপূর্ণ যে আমরা এই সমাধানগুলিকে বর্তমানে প্রেক্ষাপটে
নোঙ্গর করি। জলবায়ু এবং কোভিডের অন্তর্নিহিত সংকটগুলি বিশেষত সম্প্রদায় এবং স্থানীয় গোষ্ঠীর জন্য কেমন দেখাচ্ছে এবং কেন এই মুহূর্তে জনসাধারণের বক্তৃতা আধিপত্য বিস্তার করে মিথ্যা সমাধান ও বিবরণ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আপনি যদি জানেন যে এই বছর আমি ভারতে কোথায় আছি, তা এক অনুপ্রেরণাদায়ক ছিল, কারণ এটি প্রায় এক বছর ধরেই আমাদের কৃষকরা এমনভাবে ভারতের রাজধানী সরকার ক্ষমতার করিডোরগুলি উদ্ধৃত করছেন এবং তারা এটিকে আচ্ছাদিত করে আটকে রেখেছে। লকডাউনের মাধ্যমে তারা সরে যায়নি, তারা শ্রেণী ফার্ম থেকে ছিল এবং টিন্ডি খামার আইন প্রত্যাহারের জন্য বিচার চেয়েছে। তারা সত্যি সরকারের বুকে তারা আওয়াজ তুলেছে এবং বলেছিল যে আমরা যাচ্ছি না, আমরা থাকছি এবং আপনার কাছে আমাদের কথা শোনার জন্য সরকার এক ধরনের কথা বলার চেষ্টা করেছিল। তারপর সেগুলোকে অনেকটা উপেক্ষা করছিল এবং তবুও কৃষকরা সেখানে বসে একেবারে অনুপ্রেরণামূলক ছিল এবং বলেছিল যে আমরা যা পেয়েছি তা না পাওয়া পর্যন্ত আমরা কোথাও যাচ্ছি না। তাই আমাদের রাজধানী শহরটি জনগণ গ্রহণ করছে, তারা এত বছর ধরে আমাদের খাইয়েছে। যারা শুনতে চায় এবং তার বিশ্বজুড়ে শোনাচ্ছে ভারত সরকার অবশ্যই কর্পোরেট এবং সরকারকে আরও মনোযোগ দিয়ে শোনে। তাই আমাদের কংগ্রেসে এই ধরনের জিনিস যেখানে দিলে আশেপাশে একটি অনুপ্রেরণাবোধ যখন নিতে পেয়েছে, তখন কোভিড মহামারী যেখানে আপনি জানেন যে লোকেরা তাদের প্রিয়জনকে হারিয়েছে, প্রতি পরিবার কাউকে না কাউকে হারিয়েছে, সরকার নিশ্চয়ই এর জন্য দায়ী আপনি জানেন। এবং আমি ধরতে পারি এটি কেবল দায়বদ্ধতার মালিক নয়, তা আমরা এখানে আমি সাথে থাকি উপকূলে কর্ণাটকে থাকে, যে এটা ভারতে এবং আরব সাগরে আকস্মিক রাজ্যে থাকে। যদি আপনি বলেন যে আমাদের অঞ্চলের লোকের আসলে কোন ধরনের চরম আবহাওয়ার ঘটনা কখনো রূপ করেনি এবং এটা ছিল সাহসী হওয়ার উপায়। ভারতের অপর প্রান্ত বাংলাদেশ, ভারত অরুবা যেখানে আছে সেইখানে চরম আবহাওয়ার ঘটে দেখা গিয়েছে। আপনি প্রায় 2-3 বছর ধরে ঘূর্ণিঝড় টাইফুনের পট ঘটতে দেখেছেন, অর্থাৎ করে সেগুলো এমনকি পূর্ব দিকে ভারতের উপকূল শতভাগ বেড়ে গেছে, যা প্রতি বছর এদের সংখ্যা 6 থেকে 7 পর্যন্ত বেড়েছে। মানুষ মহাকারী চলাকালীন সবসময় এর সাথে জড়িয়ে থাকে। এছাড়া আমাদের কাছে সব ধরনের জিনিস রয়েছে যা তাদের সাহায্যকারী করে তোলে, আমাদের উপকূলের জীবনে আরও ধ্বংস করে এবং ধ্বংস করে দেয়, যার সাথে খুবই প্রতিরক্ষামূলক ধরনের ছিল। আমরা হঠাৎ করে আমাদের এই চরম আবহাওয়ার ঘটনায় যা ঘটে তা অভ্যস্ত নেই। তা আমাদের জেলেরা এবং মাছের সম্প্রদায় যা কৃষির উপর নির্ভরশীল ছিল সমুদ্র জাতিপে, তাই কৃষিদের অন্যরকম আচরণ করছে, তাই তারা আখরি করতে মাছ অনুসরণ করছে, মাছ যাচ্ছে, কিন্তু যেটা অনেকদিন ধরে তাদের অনুসরণ করছে দেখতে পাবে যে তারা আর কম নয় এবং একই সাথে আবার ধরা পড়বে। সবাই ঘূর্ণিঝড় বুঝে বৃষ্টি দেয়, হঠাৎ করে তাদের সমুদ্রে না যেতে বলে, কিন্তু কে তাদের কয়েকদিন ক্ষয়পূরণ দিচ্ছে, তারা মাছ ধরে পারছে না। তাই মনে করে যে সব সেক্টর কৃষি কিনা, এবং আমরা জানি শুধু 3টি কৃষি আইন বাতিল করলে আপনার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এবং একটি সম্পূর্ণ ভূমি সংস্কার সমর্থন হবে না, যাতে ভারতীয় কৃষি সমর্থিত হয়। কিন্তু আপনি জানেন যে সংশ্লিষ্ট খাতের মৎস্যমুখী পেয়েছে তাদের সংস্কৃতি অনেক নারী মহিলার অবশ্যই জলবায়ু বিচারের এত গুরুত্বপূর্ণ হচ্ছে আমার অনেক নারী মাঝে জমে এইভাবে তারা নিজেদের তাদের পরিবার টিকে রাখে। এসবই জলবায়ুর কারণে সাথে বাতিল হয়ে গেছে সংকট। এবং আমরা কেন অগ্রসর হচ্ছে জলবায়ু সংকটের জন্য, কেন সরকার যখন গোপন সংকটের জন্য প্রচারণা চাচ্ছে, বলছে তারা করবো যা করবো তা করার চেষ্টা করবো। বন্ধুকে ফোন করার পরিবারে আপনি সরকারকে বলতে পারেন যে টিকাদার কারণে সাবধানে মুখোমুখি পরিধান করুন। আমরা জলবায়ু সংকট মোকাবেলা ক্ষমতার মধ্যে সে ধরনের প্রতিশ্রুতি এবং সিনেমা খুঁজে পাচ্ছি না, কারণ এটি সত্যি এটি একটি বড় সংকট যা আপনি যেন প্রভাবিত করছে আমাদের জীবন বা জীবিকা। আমাদের কৃষকদের আছে যারা আমাদের এলাকায় ভারী বৃষ্টির ফসল নষ্ট করতে পারে। উদাহরণস্বরূপ সাধারণত সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি হারালেই তারা কোন ধরনের বীমার জন্য পদক্ষেপ নিতে পারে না, কিন্তু তার অবনতি কী এবং একটি চরম আবহাওয়া ইভেন্টের মতো যাতে এর অর্থ হলো আপনি ইউরোপের জন্য আপনার কৃষক এবং কৃষক পরিবারগুলি সত্যি আপনাকে জানার চেষ্টা করেছে আপনি জমি নিয়ে কাজ করার চেষ্টা করছেন এবং করতে পারবে না। এটাতে আমাদের শহরে আরও বেশি ঠেলে দিচ্ছে। আমরা জানি যে জীবাশ্ম জ্বালানি চালিত সমাজ আমরা এখন পর্যন্ত তৈরি করেছি তা কাজ করছে না। আমরা আরও ভালো করে করতে কথা বলছি, কিন্তু আমরা কি সত্যি জীবাশ্ম জ্বালানি ভ্রমণ নগর কেন্দ্রিক জীবনধারা ছাড়া অন্য কিছু ভাবতে যাতে আমাদের চিন্তা করা দরকার। বাক্সের মধ্যে আমি মনে করি আমি রায় অধীন আছি, আমার অঞ্চলে সেরা আমি অরুন্ধতী রায় কথা বলতে চিনি আমাদের অঞ্চলের অন্যতম সেরা লেখক। যখন থেকে জলবায়ু ভাঙন পরিবেশগত পতনে একাধিক সংগঠনকে জিজ্ঞাসা করা হয়েছে, শুধু আমাদের অনেক লেখকের প্রান্তিকত সম্পর্কে তিনি জিজ্ঞাসা করেছেন যে একজন তার বইগুলির মধ্যে উৎসর্গ করা হয়েছে যার কারণ থেকে বাড়িকে তালাক নিয়ে এসে গেছে। তাই অযুক্তি হয় এটি একমাত্র উপায় যে আমাদের জানতে পারে যে আপনি আশা করতে পারেন তা হতাশার সংকটে একাধিক সংকটে। আমি মনে করি ভারতের বিশ্ব এবং সমস্ত জলবায়ু কর্মীদের এই ধরনের অযুক্তি গড়তে প্রয়োজন যেখানে আমরা কোনো ধরনের হতাশাবাদ বহন করতে পারি না। আমাদের আশাবাদী হতে হবে, আমাদের ছোট ছোট এলাকায় দেখাতে হবে যে কি করা যেতে পারে। আমরা একই জীবাশ্ম জ্বালানি ভিত্তিক সমাধান থেকে দূরে থাকতে হবে, আমাদের ভিন্নভাবে ভাবতে হবে, আমাদেরকে বহিরাগত হতে হবে, আমাদের প্রত্যাখ্যান করতে হবে। এটা প্রতি যখনই একটি চরম আবহাওয়ার ঘটনা ঘটবে তখন তারা
বলবে যে বিমা এবং তারপর বিদেশি বিমানকারী আসবে, এটি এমন সমাধান আছে যাতে সরকারি আশ্রয় সমর্থিত সমাধানগুলো প্রয়োজন যা হ্যাশ করা হয়েছে। আমাদের সাথে আছে উনি করে মানুষের জলবায়ু কর্মী আমাদের চাইতে আছে যারা এই সমাধানগুলি নিয়ে আসার জন্য মানুষের সাথে কাজ করে, এবং আমি নিশ্চিত যে কৃষকদের মতো সরকার এখনই দিল্লিতে আমাদের কথা শুনছে যাতে আমরা না তাকাই এবং যা প্রয়োজন তা করুন। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি বলার জন্যে এবং সুন্দরভাবে তুলে ধরার জন্যে, এবং আশা করেছি তাহলে আনার জন্য। এই বড় সংকট হচ্ছে কোভিডের মতো, কিন্তু এই সংকটই জলবায়ুর সংকটও। আমরা পরে আরও অন্তর্দৃষ্টির জন্য আপনার কাছে ফিরে যাব, কিন্তু জিয়ানের জন্য সমাধানের বিষয়ে কথা বলা এবং আপনার সক্ষমতাকে আরও ভালোভাবে করে তোলার জন্য একজন যুব সংগঠকের ভূমিকায় যুবরা কি আরও ভালোভাবে করে তুলতে পারে বা ভিন্ন মত পোষণ করতে পারে, তা বিশেষ করে আইপিসিসি রিপোর্টের আলোকে আশা দৃষ্টিকে সক্ষম করে। সম্প্রতি মুক্তি পেয়েছে সে ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং হ্যাঁ, আমি আইপিসিসি রিপোর্ট সম্পর্কে আপনি যা বলেছেন তা থেকে সরে আসছে, কারণ এটি আসলে একটি উদ্বেগজনক ও সব কিছু একটি প্যাকেজে পরিণত হয়েছে, যেখানে আপনি এটি পড়লে আপনি যাচ্ছেন না, আর আপনি এটা খুশি হচ্ছে না, কিন্তু ঠিক আছে, আমাদের এটি মাথায় ফিরে যেতে হবে। লেখার ভিডিওগুলোর জন্য আমাদের আশা করা দরকার যে আমাদের অযুক্তি আশা থাকা দরকার, কারণ আমরা যদি নিজেকে ডুবিয়ে থাকি তবে এটা ঘটে যাচ্ছে না বা ঘটে চলেছে কি, তবে জানেন যে আমরা এখনও এই সম্পর্কে কিছু করতে পারি। এমনকি এখানে হতাশাবাদী হতে চাই না, কিন্তু এমনকি যদি পৃথিবী সত্যি শেষ হয়ে যাচ্ছে তবু আমরা এখনও জীবন বাড়ানোর জন্য কিছু করতে পারি। পৃথিবীর আদ্যপন্ত ঠিক আছে, তাহলে কেন তা করবে না? শুধু আমাদের উপর নয়, বরং এটি ভবিষ্যতে প্রজন্মের জন্য, এবং আমরা যুবক হয় আমরা এই পৃথিবী দীর্ঘ সময়ের জন্য থাকবো, এবং আমরা আমাদের সম্পর্কে চিন্তা করতে চাই বাচ্চারা বা আমাদের বাচ্চা কাচ্চাদের জন্যই তাদের কাছে। আপনি জানেন যে এখনই কিছুক্ষণ যাতে আইপিসি রিপোর্টের বাস্তব দেখতে যাচ্ছি, যেমন এই বিষয়ে সমস্ত কিছু করতে পারে যা 1.5 বছর করতে পারে। 2 ডিগ্রিতে আমরা একেবারে ভাগবান দেখতে পাবো, এই মুহূর্তে কিছু করবে না। কিন্তু আমাকে একটু ফিরে আসুন বিল ব্যাক, যেমন আইডিয়ার মাধ্যমে এখনই আমরা কোভিডের ধারণার সাথে খুবই পরিচিত, এটা তারা খুবই অনুভব করছে। জলবায়ুর সংকট মোকাবেলায় আমরা ভালোভাবে অনুভব করছি যে আমরা সকলে অনুভব করছি, কিন্তু লোকের কাছে আমি একেবারে অভিজাত নই। যেমন একজন ব্যক্তি হিসেবে আমি জানি যে ফিলিপাইনে বছরে প্রায় অনেকবার লকডাউন দেওয়া হয়েছে, এবং সেই সাথে হচ্ছে শহরে কেন্দ্রে থাকে সর্বাধিক, সেই সাথে বিধ্বংসী বিষয়ের সাথে হচ্ছে ওয়াইফাই থাকে না, বিদ্যুৎ থাকে না, এবং গ্রামাঞ্চলে হচ্ছে সামনের সাথে তুলনা করা মোটেই বিধ্বংসী নয়। কৃষক এবং উভয় তাদের জীবনে নির্ভরশীল পরিবেশে তাদের জীবিকা ধ্বংস হচ্ছে, কিন্তু লক্ষ্য সংকটে এটি প্রত্যেকের জন্য একটি চোখ খোলা, কারণ সবই হচ্ছে লকডাউনে প্রভাবিত হয়। তাই আমার জন্য আমি বাইরে যেতে পারি না, আমি ঠিকানা করে যেতে পারি না, বন্ধুদের দেখাতে পারি। আপনি সব জানেন যে এগুলো জিনিসগুলো যে আমি এখানে না থাকার আগে ব্যবহার করতাম, তার মানে আমি এটাকে খুব ভালো মনে করি। তাই কোভিড লোকটা প্রত্যেকের কাছে আরও বোধগম্য হওয়ায় আমাদেরকে কোভিড থেকে আরও ভালো করেই করে তোলার কথা ভাবতে হবে, তারপর সে জলবায়ু প্রয়োগ করতে হবে। উদাহরণস্বরূপ কোভিডের জন্য আমরা দেখেছি লকডাউনের সময় লকডাউন খুলেছে, বিশেষ করে এশিয়ান দেশগুলির জন্য। আমি জানি না কেন, কিন্তু এশিয়ান দেশগুলির সাথে লকডাউন পছন্দ করে, যেমন যদি কোনো আসে যেমন স্বয়ংক্রিয় লকডাউন, এবং আমি বলছি যে লকডাউন খারাপ, কিন্তু লকডাউন কোনো যথাযথ পরীক্ষা শেষ ট্রেসিংয়ের সাথে ট্রেস করা সেটা সমস্যাটির সমাধান হবে না। আমরা আরেকটি লকডাউন পেতে পারি, অথবা হচ্ছে কোভিড ক্রাইসিস সংকট সমাধানে সামিটি কোথাও যাচ্ছে না, কারণ আমরা সরকারে যাচ্ছি লকডাউনের ধারণা দিকে ফিরে আসুন। অবশ্যই লক ব্যালেন্সের কারণে সরকার যে আপনি লকডাউনের পরে অর্থনীতি উদ্দীপনা জানতে পারেন। আপনি জানেন যে পার্টির দরজা খোলা আছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা অর্থনীতি উদ্দীপনা দিতে চাই, কিন্তু সরকার দিতে কথা বলতে পারে। ফিলিপাইন ফিলিপাইন সরকার কুৎসিতের জন্য চাপ দিচ্ছে আমাদের কাছে আর ভালো সার্ভার রেখে দেওয়ার জন্য বেশ কুৎসিত, এবং এটি একটি বোকামি, কারণ এই প্রকল্পগুলি অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজগুলির জন্য মধ্যে খনির পুনরুদ্ধারের জীবাশ্ম জানি রয়েছে। তারপরে জানে যে জিনিসগুলি আমরা ইতিমধ্যেই জানি যে পরিবেশের জন্য খারাপ, কিন্তু তারপরে জিনিসগুলি আর তারা অর্থনীতি উদ্দীপনা সৃষ্টি করার জন্য চাপ দিচ্ছে, যাতে আপনি যখন ক্রান্সের কথা হবে তখন আপনি জানেন যে কোভিড ক্রাইসিস সংকট থেকে জলবায়ু সংকটের পুনরুদ্ধারের জন্য আমাদের চিন্তা করা দরকার যে আমরা আসলে সমস্যাটি বন্ধ করার জন্য কী করতে পারি। উদাহরণস্বরূপ যখন আমরা জীবাশ্ম জ্বালানির সময় কথা বলি তখন আমাদের এই জীবাশ্ম জ্বালানি বন্ধ করতে হবে, এবং তারপরে এটিকে নবায়নযোগ্য শক্তি পরিবর্তন করতে হবে। জীবাশ্ম জ্বালানিকে ফাঁক না করে কেবল পুনর্বিকরণযুক্ত শক্তির জন্য চাপ দেওয়ার যদি একটি মনে করতে হবে জীবাশ্ম জ্বালানি থেকে আরও বেশি পরিমাণে কার্বন এমিশন সমস্যার সমাধান হবে না যখন আমরা খাদ্য নিরাপত্তার কথা বলবো। হ্যাঁ, আমাদের কৃষি প্রযুক্তি থাকতে পারে, যে আপনি জানেন বিজ্ঞানী অগ্রগতি আমাদের খাদ্য সুরক্ষা মতো নিরাপদ করার জন্য নিরাপদ, কিন্তু ঠিক আছে যদি এই কৃষি প্রযুক্তিগুলো এখনও থাকে তবে এটি করার জন্য ভালো হবে না, এটি মানুষের ক্ষতিগ্রস্ত হবে না। যদি এখনও আপনি কিছু পরিবেশন চাই, তা আমরা যখন কথা বলি সমাধান এবং আমরা আরও ভালো করে করতে হলে কথা হয়েছিল এগুলো আমরা চাই। প্রশ্নটি মূল বিষয়ে ফিরে যাওয়া হলো আমরা যুবক হিসেবে কী করতে পারি, কারণ মূলত তৈরি করছি আমরা এখন যা চাই তা আমাদের কাছে ক্ষমতাদের কাছে সরকারের কাছে দাবি করা, কারণ
আমরা আপনার ভরকারি চক্র কমিয়ে দিতে পারি, আমরা জানতে পারি আপনি লাইট বন্ধ করে পানি পর্দা করে দিচ্ছেন, এগুলো খারাপ জিনিস নয়। কিন্তু যদি আপনি আপনার সরকারের কর্মীদের কাছে যে পদ্ধতিগত পরিবর্তনগুলি আপনি তাদের সাথে যোগাযোগ করেন তা জানার জন্য কেবল তাদের সাথে থাকুন, একসাথে এই সমাধানগুলি সম্পর্কে চিন্তা করুন এবং তারপরে আপনি একটি কাজ করুন, তাই পিটিশন দখল করুন বা প্রতিবাদ করুন। প্রতিবাদ করা খারাপ রাজনৈতিক সংগ্রামে একটি রূপ, যেখানে আপনি আপনার সরকারগুলি সরাসরি বলবে যে আরে এগুলি আমরা চাই, এই জিনিসগুলো যে আমাদের আসলে প্রয়োজন, তা কেবল আমি ক্ষুদ্র কারণেই চাই না, আসলে এই জিনিসগুলো যে আমাদের ঘুরে বেঁচে থাকার জন্য প্রয়োজন। ধন্যবাদ, আপনি খুবই সুন্দর স্থাপন করেছেন। এটি সত্যি একটি দুর্দান্ত উপদেশ। বিশেষত আমার সাথে যুবকদের যেন ঝাঁপিয়ে চালিয়ে যেতে হবে, দাবি করা বন্ধ করা উচিত নয়, আমাদের উচিত নয়, আমাদের কণ্ঠকে বাড়ানো উচিত। প্রত্যেকের যে সত্যি ভালো উপদেশ বা আপনার সম্পর্কে আপনি যা বলেছেন তা আমি পছন্দ করি। আপনারা জানেন যে আমাদের একটি পদ্ধতিগত পরিবর্তন দরকার, যা আমাদের ঠিক করতে হবে, কারণ কোভিডের সমস্যা, জলবায়ু পরিবর্তন একটি পদ্ধতিগত সমস্যা বা আমরা আপনাকে খুব জানতে পারি না। এবং সমাধানের যে শরীর সিস্টেম পরিবর্তন দরকার, শুধু তরুণদের জয় আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, যাতে সবসময় অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে হবে, দাবি প্রতিবাদ করার জন্য অধিকার ব্যবহার করতে হবে। এখন যেই জন্য ফাউন্ডেশনের সাথে কাজ করা পরামর্শদাতা হিসেবে আপনার অভিজ্ঞতা এবং কর্পোরেশনগুলোকে তাদের সেবা এবং তাদের কাঠামোকে আরও ভালোভাবে সাহায্য করার জন্য, জনগণের সেবা করার জন্য আপনি যেসব সম্প্রদায়ের সাথে বিশেষভাবে কাজ করেছে তাদের নামে আপনি কি বলবেন? আরও ভালো করে গড়ে তোলা এবং পুনরুদ্ধারের সামঞ্জস্যের দিকে পথ তৈরি করা এবং সমাধান প্রশ্নটি অনুসরণ করা উচিত, যে আমাদের কার ইন্দোনেশিয়ার আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে গাইডেন্স খোঁজা উচিত। সেই সুযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি মনে করি এটি একটি বিশাল প্রশ্ন, ঠিক এটি একটি বিশাল প্রশ্ন। বিশেষত সম্পূর্ণ অনিশ্চয়তার সময় আমি প্যানেলিস্টের মধ্যে আরও হতাশাবাদীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছি না, কারণ মনে হচ্ছে আমাদের হতাশা আছে এবং এটি ঠিক অধিকার পেয়েছে। এবং আপনি জানেন এর সাথে আমাদের দেশে আমাদের হতাশা নিজস্ব অংশ আছে এবং দুটি সম্প্রদায় অনেক কিছু করছে এবং একই সময় কিছু করছে না। মানে আমি মনে করি এই সংকটে আমরা অনেক কিছু করে চলেছি, অগ্রাধিকার থেকে হতাশা থেকে বেরিয়ে আসা বা আরও ভালোভাবে করে তোলা, কারণ আমরা সঠিক কাজটি করছি না। আমরা এখনও চাঁদে হিমশিম খাচ্ছি শপথম সময়ের মতো, এবং আমরা এখনও অভূতপূর্ব সংকটের মুখোমুখি হচ্ছি, যেখানে মানুষ বেঁচে আছে এবং তারা এখনও শুধু বুঝতে পারছি কীভাবে আমরা এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করব এবং আরও ভালোভাবে তৈরি করবো একটি বার্তা। প্রশ্ন বা মনে করি আপনার উদ্বোধনী মন্তব্যে অপারেটিভ শব্দটি সাধারণত আকাঙ্ক্ষিত, যেমন সৎ হওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী বৃদ্ধি সামঞ্জস্য ছিল না সময়, তাই আমরা যা করতে পারি তা কল্পনার চেষ্টা করছি। আমরা কেবল মাত্র বুদ্ধির মতে মনে কর আমাদের উদাহরণ, সেই বিশেষ করে ইন্দোনেশিয়া আমাদের অর্থনৈতিক সম্পদের মধ্যে অসততার মতো বিশাল ধরনের আছে। আমি মনে করি ফিলিপাইনের মধ্যে সরাসরি জিনিসগুলি সাধারণ মানের এবং আরও অনেক কিছু, কিন্তু সব খারাপ খবর নয়। আমার মনে হয় ভিডিও মতো কিছু অন্যমূলক জিনিসের কথা উল্লেখ করা হয়েছে, কোভিড থেকে এর বেরিয়ে এসেছে। আমি মনে করি আপনি জানেন যে এটি একটি বিশ্বকে কতটা বন্ধ করেছে। আমি মনে করি কিন্তু অবশ্যই একটি ফ্লাইট আছে, সবাই একটি নৌকা বা অধীনে বা কখনো একটি স্তরে দুঃখিতভাবে কিনা আমরা একই ঝড় আবহাওয়া উত্তোলন করছি, বিভিন্ন নৌকায় আছি, যদিও কেউ কাঠের পাখিতে, কেউ ইয়ট কিংবা কেউ ছড়ে আবহাওয়া আমরা নৌকা চেপেই দেখুন না, নৌকা ছাড়তে পারছি না। তাই মনে করি এটাই আমরা একটি অনুপ্রেরণামূলক বিট দেখেছি এবং টুকরো টুকরো করে বেড়েছি। উদাহরণস্বরূপ আমি সবচেয়ে দূরবর্তী এলাকার সম্প্রদায়ের সাথে কাজ করি, ইন্দোনেশিয়ার ছেড়ে দূরবর্তী সম্প্রদায় বলি দক্ষিণ চীন ডিজেলের মাঝখানে নতুন জাতির সীমান্তে কোথাও নেই। তার সাধারণত আমরা সে ধরনের সম্প্রদায় ভৌগোলিক অবস্থানে ভৌগোলিক অবস্থানের কারণে সম্পূর্ণরূপে কমপক্ষে সহায়তা পেয়েছে। এশিয়ার 270 মিলিয়ন মানুষ ফিলিপাইনের মতো ছড়িয়ে আছে, 19,000 দ্বীপ জুড়ে যেতে হবে। তবে আমি বলতে চাচ্ছি ভৌগোলিক চ্যালেঞ্জ ছিনিয়ে নেওয়া উচিত নয়, যাতে যার মুখোমুখি হয়, কিন্তু এটি একটি অজুহাত নয়। কিন্তু সাধারণত এই কারণে আমি যে সম্প্রদায়গুলির সাথে কাজ করি, যে ইন্দোনেশিয়ার সবচেয়ে প্রধান সম্প্রদায়ের মধ্যে কি বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং কম সহায়তা পাবে। তাই আমি বলেছিলাম আপনি জানেন যে এই মহামারীতে সত্যি পরিণত হয়েছে ইন্দোনেশিয়ানদের বাইরে এলাকায় আমাদের মতো সমাজের পদক্ষেপগুলি কোথাও ছিল না। তবু এই মহামারীর তীব্রতা এবং বেঁচে থাকার চাহিদার কারণে আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করি। তাই এটি সবই নিয়ে আমি অনুমান করি যদি তারা পারে, তবে মানুষের মতো চঞ্চল মানুষ আমরা আমাদের কেবলমাত্র সেই জিনিসও দেখতে পাই না, আমাদের ছিল তাৎক্ষণিক হুমকি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে বড় হুমকি। ভিডিওটি স্পষ্টভাবে উল্লেখ করেছে জলবায়ু সংকট আমাদের অস্তিত্বের অনেক বড়, আমাদের বেঁচে থাকার জন্য অনেক বেশি গুরুতর, কিন্তু কোভিড ঠিক আমাদের চোখের সামনে। বাকি সব কিছু আমাদের জানি। আমরা যা আশা করি এ থেকে বেরিয়ে আসতে পারি তা হলো আমরা কিছু শিখতে পারি, আবার মানুষ এবং ভালো শিক্ষাও গ্রহণ করতে পারি। সে সাথে সবার দিকে তাকানোর মতো মনোযোগ দিতে পারেন। হয়তো একটু বেশি সময় বেঁচে থাকতে পারে, হয়তোবা একজনকে রাখতে সক্ষম হবে। আপনি জানেন যে প্রথমে বৃক্ষকে সাহায্য করেছেন, তখন কোভিডের সাথে করতে পারে, তবে নিশ্চিত যে জলবায়ু সংকটের সাথে এটি করতে পারে। বলে সহজ সিনেন যেমন বলছেন
আমাদের গ্রহের জীবনকে আরও দীর্ঘায়িত করার সাথে তারও মূল্য আছে। আমি নিশ্চিত নই যে এটি করতা সহায়ক করা, আমি যা পেয়েছি তা খুব সহায়ক, যে কারণ আমি আপনাকে খুব ভালো বক্তব্য দিয়েছি, স্মরণ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সে সাথে আমরা সবাই হচ্ছে একই ঝড়ের মধ্যে যাচ্ছি, সে সাথে বিভিন্ন নৌকায় হচ্ছে আমরা বহন করছি, এবং সে সাথে হচ্ছে কৃষি ধাতু কিছু প্লাস্টিক বা এমনকি হবে না, এই আমাদের বেঁচে থাকার উপর অনেকটি নির্ভর করবে, যেখানে আমরা এখানে আছি মহামারী এবং এই জলবায়ুর সংকটেতে আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে হচ্ছে এই প্যানেলের হচ্ছে যারা আছেন তাদেরকে সেই সাথে আরও আশাবাদী স্বর পেতে আমাদের অবশ্যই আশা করতে হবে, এবং সেই সাথে অবশ্যই এটি খুবই প্রয়োজন। আরও আশাবাদী, আরও অনুপ্রেরণামূলক এবং আরও উচ্চবিলাসী বৈশিষ্ট্য হিসেবে মনে করি আমাদের জলবায়ু সংকটে মহামারী মাঝে থাকলে আমাদের এটা ভাবতে হবে। কিছু আকাঙ্ক্ষার অনুপ্রেরণা এবং কিছু দৃষ্টিভঙ্গি আপনি আপনার কাজের লাইনে থাকতে পারেন। আপনি কি কোভিড এবং জলবায়ুর সংকেতের ক্ষেত্রে আমাদের যে ভবিষ্যৎ পেরেছে কীভাবে অর্জন করতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট উদাহরণ এবং ধারণা দিতে পারেন। যারা প্রথমে যেতে চান, ঠিক আছে, কোভিড চলাকালে আমি লক্ষ্য করেছি যে আমরা সবাই শহরে ভাইদের সাথে এত ভয় পেয়েছিলাম যে আপনি জানেন যে আমরা আমাদের বাড়িতে বন্দি ছিলাম ইত্যাদি, এবং আমরা সব বন্ধুরা যারা কৃষি পরিবারে ছিল তাদের কাজ চালিয়ে যাচ্ছিল বা জীবনে যথারীতি অনেকটা স্বাভাবিক ছিল, যতক্ষণ না তাদের কিছু পাওয়ার জন্য শহরে আসার প্রয়োজন হয়। তখন এটি একটি সমস্যা ছিল কি তাদের জীবনে স্বয়ংসম্পূর্ণভাবে সুন্দরভাবে চলছিল। তাই আমি মনে করি আগে যেমনটি বলেছিলাম, আমি সত্যি মনে করি, কারণ আমাদের এই ধরনের আছে এক্সট্রাক্টিভ ইকোনমি যা আমাদের মানুষকে শহরে এবং জীবসে যান হিসেবে ধাবিত করে, যা সব কিছুকে আরও বাড়িয়ে তোলে। মনে করি যদি আমরা আমাদের সম্পত্তিগুলোকে জমির সাথে আরও বেশি সংযুক্ত হতে দেব এবং তাদের কাজের সমাবেশগুলোকে যতভাবে করতে পারে, এবং বিকেন্দ্রীভূত বিতরণ ব্যবস্থা হোক না কেন, শক্তি ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, যা প্রয়োজন সব কিছু যদি বিকেন্দ্রীভূত হয়, এমনকি শাসন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ, সেই যুক্তিগুলো বিকেন্দ্রীভূত হয়, তাহলে আমাদের অবশ্যই কিছু আছে। তাই আমাদের অবশ্যই উদ্যোগের অংশ হতে হবে না, এই ভবনের অংশের ভালো ফিরে আসতে হবে, কিন্তু সম্পূর্ণরূপে আপনারা জানাচ্ছি বিভিন্ন উপায়ের জন্য বাকি বিশ্বের কথা বলছি, ইউএসএ কীভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের একটি ভিন্ন নন কেন্দ্রিক নন ফুয়েল জীবাশ্ম জ্বালানি ভিত্তিক সমাজ অর্থনীতিতে অংশ নিতে হবে, আমাদের ব্যবসা থেকে সব বিগ বক্সের মধ্যে এড়িয়ে আসতে হবে, এবং কোভিড থাকা সত্ত্বেও মনে করি যে পশ্চিমা আসলে সেই বক্সটি ভেঙে যত তাড়াতাড়ি তাদের শ্বাসে বলতে হয়েছে শূন্য হতে একটি প্রাচীন সংখ্যা, এবং একরকম আমি মনে করি যে পশ্চিম বুঝতে পারে শুনে তাদের যথেষ্ট ভালো, তাদের কাছে এই অভিনব শব্দগুচ্ছ রয়েছে যা তারা আমাদের সকলের দিকে নির্ভর করছে। এটি গ্রহণযোগ্য নয়, এটি বাস্তব হতে পারে, এটিকে বসুন হতে হবে, এটি হতে হবে। আপনি চান যে এটি এমন কিছু, তারপর আমি মনে করি এটা বেশ মজার আছে, যেমন ইউএনএফসিসি একটি প্রতিষ্ঠান আছে তারা JCF দেশে ছিল, ঠিক যেমন জলবায়ু তহবিল বা তারা অভিযোজন প্রশমনের জন্য পেছনে ঠেলে দিচ্ছে অভিক্ষয়তে এটি শেষ পর্যন্ত সমর্থন করার কথা। বিশ্বব্যাংকের মতো যে সচিব কথা হাস্যকরের জন্য বলেছেন যে আমরা সরাসরি পরিকল্পনার সাথে যেতে পারি না, আমাদের এখানে বাক্য থেকে চিন্তা করতে হবে জলবায়ুর সঙ্গে ব্যবসার বৃহত্তর ক্ষেত্রগুলোর জন্য সুযোগ হতে পারে। আমি হচ্ছে পূর্ণাঙ্গ এমনকি ইউএসকে পরামর্শ দিচ্ছি এমনকি পুলিশও প্রতিশ্রুতি রাখতে পারে না যতক্ষণ না আপনি আর জানছে জনগণ কী চায় না, তারাও ভিত্তিকের সঙ্গে শব্দ চাপিয়েছে, কপরে জোর দিচ্ছে। মনে করি পুরো জলবায়ু পিছিয়ে মেলে আমাদের নারীতে রাখা দরকার। এই কান্ট্রি শুধু দক্ষিণ এশিয়াটা খুবই গুরুত্বপূর্ণ সৌভাগ্য হতে পারে। আমি আমার মনের কথা বলতে আমার বাড়ি থেকে বের হতে পারি, তাই এখন 2 মাসের মধ্যে 50 বছর হতে যাচ্ছে। আমার বাবা এখন আমাকে জিজ্ঞাসা করবে আমি কোথায় আছি, কাছে কেন গভীর রাতে যাচ্ছি, মানে আমাকে মৌলিক স্বাধীনতা নেই। আপনি যে কে খুশি বিয়ে করতে পারবেন, এটি কেবল আপনার বাবা নয়, পুরো সমাজ আপনাকে প্রশ্ন করবে যদি প্রেমে পড়ে একজন মুসলিমকে বিয়ে করতে। আমার বাড়ি না যেমনই সাথে আমাকে আমাদের অংশীদার বেছে নিতে পারে না। এটি আমাদের বিশ্বের মেয়েদের জন্য একটি অভূতের কাঠামো, যে পরিবার সকল পরিচিত কাজ আমার দায়িত্ব। এখন জলবায়ু চুরি অবস্থার কারণে মহিলাদের উপর এই দুর্নীতি নির্যাতন বাড়ছে, এবং এটি মহিলাদের কাজ করে জীবনে এবং আমাদের অঞ্চলে অনেক বেশি আগ্রহী বা মনে করি আমরা সকলেই মৌলিক জাতির জন্য সংগ্রাম করছি। আমরা দেখতে পাচ্ছি যে নারীরা এই দুষ্ট মৃত্যু চক্রে আটকে আছে, যেখানে আপনি জানেন যে একটি মাত্র জলবায়ুর ঘটনা দেখবে তার একের পর এক লোন নিতে বাধ্য হচ্ছে। স্বামী যদি আকর্ষণীয় হয় তবে এটি খুবই কম খুঁজে পাবে। একজন মহিলা আত্মহত্যা করতে থাকে, বেকার যুবকরা আত্মহত্যা করছে, কৃষক পরিষের সাথে কীভাবে আত্মহত্যা করছে, মহিলা সংগ্রাম করছে, এবং জলবায়ু সংকটের সমাধান খুঁজে বের করার জন্য চুক্তিতে এটিকে কেন্দ্র করতে হবে। তাহলে আমাদেরকে সেই পথ দেখাবে তারা চায় না কীভাবে সমস্ত সংকট মোকাবেলা করতে, ব্যক্তিগত সংকট কিনা পারিবারিক সংকটে দুর্ভাগ্যবশত জলবায়ু সংকটের বাইরে বৃহত্তর জাতীয় সংকটের অর্থ হলো যে এইটি জাতীয় সীমানা বা রাজ্য সীমানা বা এমনকি পারিবারিক সীমানা জানে না। তাই স্পষ্ট বলেছি আমরা সকলেই ছেড়ে আবহাওয়া এবং নদীটিকে মোকাবিলা করছি, কিন্তু আপনি ভাবুন আমি যদি আমার সহজ সমাধান মহিলাদের সামনে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য ধরি কি যেমন বলতে চাচ্ছি যে পুরো সংকটের সময় দেখুন এবং গতিশীল কোভিড ইন্ডিয়া করে সমস্ত দেশ মহিলাদের নেতৃত্বে রয়েছে, যে বিশ্বব্যাপী অনেক ভালো কাজ করেছে। এখন হ্যাঁ বলার কোনো যুক্তি নেই। তাই আমি জলবায়ু থেকে কিছু দূরে খাপ খাওয়াতে পারছি,
এবং হচ্ছে এরকম কিছু আমাদের ব্যক্তিগত যে সমাজের সাথে সাক্ষ্য দিচ্ছি তার সাথে কাজ হচ্ছে বলে মনে করি। এই কমিটি উন্নয়নের ক্ষেত্রে আমার পৌঁছানো কিছু গুরুত্বপূর্ণ অবিচারকে তুলে ধরেছে। উদাহরণস্বরূপ লকডাউনের সময় আপনি জানেন প্রত্যেকে বিশেষ করে স্কুলে বাচ্চাদের বাড়ি থাকতে হবে এবং বাড়ি থেকে শিখতে হবে, এটি ভেঙে যাওয়া যোগাযোগ অবকাঠামো তুলে ধরেছিল। কিন্তু যত তাড়াতাড়ি সেখানে একটি শিক্ষা নিক্ষেপ করা হয় এবং তারপরে আমাদের সবার ইন্টারনেট প্রয়োজন হয়, যেটি একটি মৌলিক প্রয়োজনীয়তা হয়েছে, বিলাসিতার মৌলিক প্রয়োজনীয়তাভাবে কোভিড পোস্টের পর পৃথিবীতে চলতে চলেছে। এই নতুন মধ্যবর্তী অর্থমূলত কাজ কমিটি এখানে তৈরি হবে কোভিড চলছে অনেক পরে, কিন্তু সমস্যাটা আবার অ্যাক্সেসে নয় এবং সরকারি ডিসিশনের চোখে খুলে দিয়েছে, অতি অগ্রাধিকার দেওয়া আছে, ভালোভাবে বোঝা যায়। এমন কিছু লোক আছে যারা কাঠি নৌকা ঝড়ের অভাব করছে, যার চেয়ে বেশি জরুরি প্রয়োজন। ওনার উদাহরণগুলো ইন্টারনেট থেকে প্রযুক্তি এসেছে জিজ্ঞাসা করে হচ্ছে কিছু সমাজের সদস্যদের মতটুকু অবকাঠামোর সম্পর্কে কিছু নেই। সব কিন্তু উন্নয়ন অগ্রগতিগুলো বিতরণ এবং অগ্রগতি এটিকে এত বেশি হাইলাইট করা হয়েছে যে দ্বিতীয়টি আমরা এই কোড থেকে দেখতে পাচ্ছি। এটি হলো সম্প্রদায়ের সাথে সরাসরি বর্জ্য কাজ হচ্ছে বিষয়ে বর্জ্য ছোট ছিল আইটেম সম্প্রদায়গুলো যেমন আপনি কল্পনা করতে পারেন। কোভিডের সময় একক ব্যাপারে পণ্যের দ্রুত বৃদ্ধি পেয়েছে, তাই ইন্দোনেশিয়া তখনই লোকেরা তথা অ্যাক্সেস দক্ষ করে প্রযুক্তি অবকাঠামো অ্যাক্সেস এবং অবকাঠামো অ্যাক্সেস মনে আমি নতুন জিনিস যা হচ্ছে বলেছিলাম মানুষের পক্ষে করতে পারে, এটা হচ্ছে অনেক এগিয়ে আছে। সুতরাং এটি সম্প্রদায়ের চোখ খুলে দিয়েছে, তাদের আচরণ ভালো বদলে যেতে পারে, শুরু করার মতো কোনো রসিকতা নয়। তারা দেখতে পায় যে একক ব্যবহারে এই পণ্যগুলি স্তূপগুলি আগের চেয়ে 10 গুণ বেশি দৃঢ় হয়ে যাচ্ছে। তাই আমি ভাবুন যে এমন একটি জিনিস যে দৃষ্টির চোখ খুলে দেয় এবং এটি সম্পর্কে সৃষ্টি হচ্ছে না। তাই আমি মনে করি পদ্ধতি করে বিষয়ে কথা বলে মতামতের সুযোগটি গ্রহণ করা উচিত, যাতে আমি সঠিক বর্জ্য অবস্থা বিনিয়োগের সৃষ্টি জানতে পারেন, বর্জ্যকে ভালোভাবে পুনর্নির্মাণের ব্যবস্থা করেন এবং এমন কিছু তৈরি করেন যে অর্থনৈতিকভাবে উপকার করছে, যা আপনি জানেন যে আরও সঠিক বর্জ্য অবস্থা কেন্দ্র তৈরি করা, কমিউনিটিকে চা দিতে, যাতে আমরা ফাউন্ডেশন যা করছে তাহলে সম্প্রদায় ভিত্তিক বর্জ্য অবস্থা সেন্সর তৈরি করা, যা অর্থনৈতিকভাবে উপকারী সম্প্রদায়। কিন্তু এখন তার মূল্য দেখে এবং আমরা যেভাবে ব্যবসা করি তা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। উদাহরণস্বরূপ একটি শাড়ি বাজার কম পার্শ্বকে মানুষ হয়েছে এখন ছোট এবং মাঝারি পদ্মগুলো ডিজিটাল যুগে প্রবেশ করে, যেখানে সবাই অনলাইনে জিনিস বিক্রি করছে। তাই এই তথ্য যোগাযোগ অবস্থা উন্নতির প্রয়োজন এগুলো তুলে ধরেছে। কিন্তু কীভাবে অন্য উপায় অর্থ উপার্জন করা যায় সম্পর্কে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে, এটি বিনিয়োগ করতে হবে। বাজার এবং অন্য এরকম জিনিসগুলো উড়ানোর জন্য আরও বেশি প্রয়োজন হয় না। আমি মনে করি মানুষ যে ব্যবসা করে ব্যবসার জন্য মহান ব্যক্তিদের স্থানান্তরিত হয়েছে এবং জলবায়ু মোকাবিলার জন্য আমাদের এই ধরনের পরিবর্তনকে পুঁজি করা উচিত। এবং হ্যাঁ, এটি হবে একটি ধারালো তলোয়ার। যে কোনো সময় আমরা কম ধরনের বাজার এবং অফিস ব্যবহার করি, এয়ারলাইন্সের সাথে কাজের জন্য কম্প্রোমাইজ করি, কিন্তু স্পষ্ট রস বৃদ্ধি পাবে এবং হচ্ছে চলাফেরার প্রয়োজনগুলো পুঁজি করতে পারি। পণ্য পরিষেবা স্মার্ট প্রযুক্তি সবকিছু চালু আছে, স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে এবং আরও কত উদ্ভাবনী বন্ধুত্বপূর্ণ উপায় ডিজিটাল বাজার পরিবর্তনিকা নির্মাণের জন্য ক্ষুদ্র মাঝে এন্টারপ্রাইজ সমৃদ্ধ হবে। কিন্তু অর্থ গ্রহের উপর তো ধ্বংসাত্মক প্রভাব হতে পারে, কারণ রসদ করার প্রয়োজনীয়তা পণ্য পরিষেবা পাঠানোর জন্য প্রয়োজনীয় প্যাকেজিং মনে করি আমাদের এক ধরনের উড়ান নিশ্চিত করতে হবে যে আমাদের একজনকে উপকৃত করছে। তার অর্থ এই নয় যে অন্যকে ধ্বংসকে লম্বা আদেশ মনে করি না যে আমাদের কাছে এখনই সমাধান আছে, কিন্তু মনে করি এটা ভালো জন্য সময় হচ্ছে লকডাউন আছে, এটা চিন্তা করার জন্য সবসময় হাতে আছে। লকআউট করা খারাপ জিনিস নয়, লকডাউন খারাপ জিনিস নয়, যে আমরা উৎপাদন উপায় ব্যবহার করতে পারি। যেহেতু হতাশার কারণ হচ্ছে যে এই ভিন্ন দৃষ্টিকোণ থেকে আসছে, যেমন কিছু সত্যিকার জিনিস লিখেছে একে মনে হয়েছে উল্লেখ করেছে, তারপর অবশ্যই নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে নারীদের সামনে এগিয়ে যেতে হবে এবং অধীনকার হিসেবে কাজ করতে হবে। সেই সাথে হচ্ছে ভালো সেরা কাজ করতে হবে, সেখানে নাকি সে উল্লেখ করেছিল। সেই সাথে হচ্ছে খারাপ জিনিসের মধ্যে আমরা আছে দৃষ্টি করতে হবে যে পুনরায় কল্পনা করে যেতে মহামারী বা জলবায়ু সংকটের আগে আমরা যেখানে ছিলাম তিনি ফিরেছে না, তার উভয়ে হচ্ছে পরিষেবা অ্যাক্সেস এবং এই সব কিছু পরিষেবার কথা বলেছিলেন। এবং আমাদের অগ্রাধিকার দিতে হবে, নিশ্চিত করতে হবে যে তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সবচেয়ে প্রান্তিক এবং দুর্গম তারা পৌঁছেছেন, যা আপনি সরাসরি বলে করেছেন। তাহলে সবাইকে ব্যবসা না করার জন্য আমরা কীভাবে আসলে পুনর্বিবেচনা করতে হবে এবং অ্যাপ্লিকেশন। সেই সাথে হচ্ছে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ থেকে দৃঢ় যুবক ছিল সাইটের পেছনে একটি কাজ ইন্ডিকেট, তখন আমরা হচ্ছে মাঝকে বিশ্ব সেই সপ্তাহে হচ্ছে আমরা জলবায়ু প্রকাশ, তারপর হচ্ছে সমস্ত ত্রুটিপূর্ণ সহায়তা হচ্ছে অ্যাকশন লোকদের প্রচার করেছিলাম। আমি বলি যে জলবায়ুর সাথে খাপ খাওয়া যদি আমরা ভারতের প্রত্যেক বছর পছন্দ করি, তোমরা আসলে মুভ স্টকার বা বোর্ডের অংশ নিতে পারে। সেই সাথে হচ্ছে একটি ভয়েসও হতে পারে এবং নিজস্ব রোগী যে প্রাপ্ত বয়স ছড়িয়ে যে সমর্থ হচ্ছে তারা তাদের জীবনে পরিবর্তন করতে সেক্টরে কাজ করছে, ফ্যাশন হিসেবে সঠিকভাবে বিশেষ করে সবের সম্ভাবনা নেই, আমাদের বিশ্ব প্রকৃতি পরিবর্তনে সাহায্য করে থাকি এবং ঐক্যবদ্ধ হয়ে তারা হচ্ছে একসাথে এই প্রাপ্তবয়স্ক প্রজন্মই পারে হচ্ছে পথ হচ্ছে তৈরি করতে পারে এবং তাদের মধ্যে হচ্ছে এই সুযোগটি সম্ভব আছে।
সেই সাথে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার একটা বক্তব্য দেওয়ার জন্য। সেই সাথে হচ্ছে আমাদের কাছে এটি শেষ সুযোগ। সেই সাথে হচ্ছে সমস্যা সমাধানের হচ্ছে প্রাপ্তবয়স্ক যুবতী উভয়ের সাথে একসাথে কাজ করার যে উল্লেখ করার ওর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতে উল্লেখ করেছি প্যানেল শুরু থেকে আমাদের আশ্বাস থাকা উচিত, এবং আমাদের জানা হয়েছে আপনাকে ধন্যবাদ যে সম্প্রদায়ের যুবকদের কর্ম থেকে এসেছে আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সেই সাথে হচ্ছে কোনো পরামর্শ আছে কিনা এবং কীভাবে সঠিকভাবে আমরা করতে পারি এই ব্যাপারে যদি কোনো বক্তব্য থাকলে যদি পড়ে থাকবেন। Can you in the line আমাদের নোট করতে হবে যে correct? তাহলে কেউ যদি নেতৃত্ব দিচ্ছে তাদের সাদা বল গ্লোবাল উদ্যোগ ঠিক আছে, তাই একটি জিনিস পুরুষ বনাম মহিলা জিনিসটা আপনি জানেন যে পূর্ববর্তী বক্তব্যে উল্লেখ করেছে বয়স্ক বনাম তরুণদের সম্মুখে কি মোকাবিলা করছে, তখন তাদের কটস্বর কোথায় সমাধান কথা বলা ঠিক আছে, কিন্তু জলবায়ু সংকটে কথা যখন আসে তখন দীর্ঘ সময়ের জন্য এটি অনুভব করবে। আমরা বলছি না যে পূর্ণ প্রজন্মে দেখতে পায় না, ইতিমধ্যে জলবায়ু সংকটের সম্মুখীন হচ্ছে এই মুহূর্তে, কিন্তু সময় বিচার তরুণ প্রজন্ম দিগত অভিজ্ঞতা লাভ করবে, যাতে এর অর্থ হলো আমাদের জন্য সমাধানের কথা আমাদের সামনের সাথে থাকতে হবে, এবং হচ্ছে ভবিষ্যতে জন্য যে তরুণ প্রজন্ম ভবিষ্যৎ দিচ্ছি সেই সাথে হচ্ছে সবচেয়ে থাকতে হবে, ধারণা মাটিতে ফিরে যেতে হবে। সেই সাথে হচ্ছে পরবর্তী অংশ এখানে আমাদের উপর তরুণ প্রজন্ম কী হবে এই জন্য জলবায়ু সংকট এবং সমস্যা সমাধানে যুবকদের ভূমিকার সম্পর্কে চিন্তা করা শুরু করতে হবে। সেই সাথে হচ্ছে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য, এবং একটি ভালো ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে সমাধানে কথা বলে ভয়েস ব্যবহার করতুন, কারণ নিশ্চিতভাবে আপনি এবং ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবীতে থাকবেন যেখানে আমরা বাস করছি, আপনার অবশ্যই কথা থাকা উচিত। সবাইকে ধন্যবাদ এই বিষয়ে আবারও কথা বলার জন্য। সেই সাথে হচ্ছে নিজের ক্ষেত্রে অভিজ্ঞতা কাছে যে করছে তা নিয়ে কথা বলেছে, সমাধানগুলি কথা বলছে, আমাদের আরও সময় ছিল সমস্যার সাথে এবং পরামর্শ নেপার সাথে এখন এই উদ্দেশ্যে বন্ধ করা সমাপ্ত করা হচ্ছে, এবং এটি খুবই গতিশীল অনুপ্রেরণা কথোপকথন ছিল, এবং সকলকে ধন্যবাদ। এই অধিবেশনটি এখানেই সমাপ্ত হচ্ছে। ধন্যবাদ সকলকে। Everything that is needed if it's decentralized, even governance systems, very important that they are also decentralized, then we have something. So we must definitely be part of an initiative or part of this building back better, but in a completely different way than the rest of the world is talking, how the US is pushing through. We need to be part of building a different non-city centric, non-fuel, fossil fuel based society and economy. We need to break out of this business as usual box. And quite frankly, despite COVID, I do not think the West is actually breaking out of that BAU box. So we really need to tell them straight out that it has to be zero. It's an ancient number, and somehow I think the West doesn't understand the concept of zero well enough. So they have all these fancy net zero jargon that they're throwing at all of us. And that's not acceptable. It has to be real zero. It has to be just zero. It has to be zero, period. So that's something. And then I think it's also quite funny how the UNFCCC, as an institution, they brought about the GCF, right, the Green Climate Fund, which they are pushing like for adaptation, mitigation. It's supposed to support it, loss and damage also. But now it's like the World Bank that is the secretariat for the GCF. How ridiculous is that? This is why I said we cannot go with the old plan. We need to think out of the box. Here the climate crisis is an opportunity for bigger and greater fields of business for the IFIs, for even even COP26 does not hold real promise unless it's more rooted in what people want, not what governments are pushing, not what corporates are pushing. And I think in the whole climate justice sphere, we need to put women in the center of it. Norley, it's so important in South Asia. I may be fortunate. I can speak my mind. I can walk out of my house. But even now, I'm going to be 50 in 2 months. My father will still ask me, where are you going? Why are you going? It's late night. So you do not even have basic freedoms. You cannot marry who you please. It's not just your parents. It'll be the whole society questioning you if you happen to fall in love and marry a Muslim. So we can't exercise basic freedoms
can't even choose our partners. And it's an internalized framework for most of our girls that all household care work, tending to the family is my responsibility. Now, these everyday oppressions of women are exacerbated by climate emergency, and it plays out in women's lives and in our region so much more keenly. And I think as we all struggle for basic needs, we see women caught in this vicious death cycle where just one climate event will see that they are pushed into taking one loan after the other, even if the husband. So it's interesting. You hardly find a woman committing suicide. So an unemployed youth is committing suicide today. A farmer in debt, who is a male farmer, may commit suicide, but the woman struggles and keeps on going. So I think even to find solutions to the climate crisis, we need to center it in our women. They are going to show us the way. They are the ones who know how to manage all crisis, whether it's a personal crisis, it's a household crisis, it's a larger national crisis or beyond. Unfortunately, of course, climate crisis means that it doesn't know national boundaries or state boundaries or even family boundaries. It is, as Jerry so eloquently put it, we are all weathering the storm in some boat or the other. But I think if we give women, make them captain of the ship, then we shall have some real change. That's my simple solution. Make women go up front and take charge. Thank you, Vidya. Jerry? Well, I can't agree more with Vidya. I mean, look at during this whole crisis pandemic, I mean, COVID pandemic, all the nations that are led by women are doing so much better globally, hands down. So there's no argument on what Vidya is proposing. Yes, now. So I'm going to veer away a little bit from climate crisis and sort of like take examples of what I'm sort of witnessing personally in the community that I'm working with. I think this COVID also highlighted some of the crucial injustice in regards to development. Or, for example, during the lockdown, everyone have to, especially school children, they have to stay at home and learn from home. And it highlighted the broken communication infrastructure for some of the places in Indonesia. Only then people take notice the inequality of access to information and access to technology and access to infrastructure. I mean, it's not a new thing. That's the crazy part. Everybody knows about it. But like I said, human can't process things that's too far ahead. But as soon as there's a there's a wrench thrown in, and then we all need internet, like that's become a basic necessity. It's no longer luxury. It's basic necessity. And this is how the world is going to go, even after COVID. Post COVID, this is the new norm. Working remotely, studying remotely will be here long after COVID gone. But the problem is not everyone have access to it. And this has opened up the eyes of the government, for example, to put priorities and sort of like understand better. There are those people who are weathering the storm on a boat, on a wooden boat, needs help more urgent than others. As for example, access to internet and technology. And the crazy part is like some community members in where I work, they are wealthy, and yet they couldn't have access to information and internet because of the poor infrastructure. It's not so much about the wealth, but also distribution and prioritization of development priorities. Um, so this has been highlighted so much. So that's one. The second one that I can see from this COVID is that I've been working with the community directly on waste management, especially waste management for small island communities. As you can imagine,
the amount of single-use products during COVID grown exponentially. Um, so this have also opened up the eyes of the communities like, oh my God, is no joke. Like their behavior started to shift. Well, they see piles and piles of single-use products being washed up to the shore 10 times more than it used to be. So I think that sort of like open up the eyes of the people, and they start becoming creative about it. So I think talking about creating pathways, we should take this opportunity to sort of like invest in proper waste management, invest in creativity on how to reuse and repurpose the waste and create something that is economically benefiting the community. Creating more proper waste management centers. Let the community runs it. So that's kind of like what my foundation is doing, is creating this community-based waste management centers that is economically beneficial to the communities. But now they see the value in it. And also the way that we do businesses have changed significantly. For example, a physical market has become less relevant. People are now, the small and medium enterprises are entering digital era where everybody's selling things online. So again, it highlighted the needs of improved information and communication system, but also to shift the way we think on how to make money in a different way and invest in that. It doesn't require any more massive sort of like markets and things like that. So I think the way people do trade and the way people do business have shifted. And we should capitalize this sort of new change to also address the climate crisis. Yes, it will have sort of the double-edged sword, even though we're using less sort of like marketplace and blah, 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 less offices, less traveling for work with airlines, but obviously logistics will increase. So how can we also capitalize the needs for movement for goods and services, and using smart technology now that everything is on the up and up, using smart technology and sort of like more environmentally friendly ways to do this? Because otherwise, the low income community and the small medium enterprise will flourish because of the introduction of digital market. But it could also mean the devastating impact of the planet because of the logistics that's required, and also the packaging that's required to send these goods and services. So I think we need to sort of like ensure that we benefiting one doesn't mean destroying the others. It's a tall order. I don't think we have the solutions right now, but I think it's good that we have the time during our lockdown to think about it. All we have is time, so maybe lockdown is not such a bad thing. We can use it in a productive way, as frustrating as it is. Lydia and Jerry are coming from two different perspectives, but I've seen some really, really similar things that they have mentioned. Number one is the role of women. Definitely, we have to ensure that moving forward to the future, women must take a front seat. And we have to put women at the heart of everything we do, make them captain of the ship. Another thing that they both mentioned is that we were not actually doing a great job during the best of times, as Jerry was mentioning earlier. So now that we are in the worst of times, we have to make sure that we reimagine, so that we will not go back to where we were, even before the pandemic or the climate crisis. Um, they were also both talking about access to services and the inequity of all of it, and that we need to prioritize and make sure that those who are most vulnerable, most marginalized and inaccessible are reached and are given services. So thank you very much to you both. One more thing that you both mentioned is not to do business as usual. We have to reimagine how we do business, and that this can be business which are not big, which are not necessarily global or transnational. This can be community run, as Jerry was saying,
and community-based and community-led. Okay, so let's go to the next question. Hi, Aruba. As a young activist in Bangladesh, what is your vision of a better world? And what do you demand from our leaders, from the private sector or corporations and the communities? Well, I think I was just like 13 years old when I started believing the climate crisis beyond the peak of scientific fact, but, but as an emergency. And since then, I mean, whenever I have actually closed my eyes and thought about this crisis, I mean, I have always imagined a very bleak and bleak and dire reality. And my generation whole future is just in the front lines of this crisis. Uh, Unfortunately, we are the most unluckiest ones in this crisis, which who are from Bangladesh, the seventh most vulnerable country to the climate crisis. Um, as a young person, my demands are just to the world leaders just uh, die with climate justice, having the climate and environmental justice as a priority, and act behind the science. Also, when it comes like my vision about what kind of future I want to have, uh, the answer could be like just green world, just clean, safe, and justified world where we have everyone has equal rights and everyone has a nice future where we can drink water that is not polluted with plastic and industrial waste. We can breathe in a air which is not polluted with fossil fuel in industry. And for the climate justice, we don't have much time, and that's right, but we still hope. And that hope comes from our action, the action from our world leaders, the action from our community, the action from people from all the sectors of the world. In the communities, I say that, for in case of the communities, I say that just uh, just adapting to the climate crisis and do as much as we from every generation can, like the young people can actually take part in the climate movement and making it more stronger and bolder and being a voice for their own future. The adults can just support us, they can change their lifetime. And if they are working on the sectors that are polluting, like in the fashion industry or like in the fossil fuel industry, just spread that out and to help us make the real change in our world and our community and the for our planet, because this is the only planet we have, and this is the only and the adult generation is the only generation that can make, that is the first generation have the opportunity to have the ability to tackle this crisis, because what this generation does now, my generation cannot undo. This is the last chance our world leaders have to do something, and and just to like act on it fine. I mean, everything is just very crystal clear. We have everything in front of us. What you have to do, and the last thing, and what the world leaders have to do is read them, with this actual emergency. Because this is not how the things will go. This is not how the things should be. The things, how the things should be, is, is what the science says. And it's and and just the world leaders to act what they have to do, and they have their responsibility. I don't know if I have left out anything else. Thank you very much. That's excellent. That's super, Aruba. And thank you for reminding us that this is the last chance that we have, and that we really should be working together, both the adults and the youth, in order to solve this solution. And thank you for mentioning, and we have been mentioning in this panel since the beginning, that we should have hope. And thank you for letting us know that your hope comes from the actions of the youth, of the people, of the community. So thank you very much for reminding us that. And
Now, talking about intergenerational work between the youth and the adults, Sian, do you have any suggestions on how we can do this? Right. So for intergenerational responsibility and tackling the issue together, one thing that we have to take note of is that whoever is leading this is usually white, old, global north person. Okay. So one thing is like the male versus the female thing, which the previous speakers have already mentioned. But what about the old versus the young? Where is the youth voice when we are tackling, when we are talking about solutions? Okay, and when it comes to the climate crisis, we are the ones who, will experience this for a longer period of time. We're not saying that the older generation would not feel it. No, because we are already experiencing the climate crisis right now. But in terms of time, the younger generations would be experiencing this longer. So that means for us, we have to, be at the front lines as well when we talk about solutions, because if we don't, we're basically giving our future to them. We are giving away the future of the younger generations. We are giving away, you know, all the possible things that can be to them. And if we go back to just the idea of they're gonna live here like this amount of time, and we're gonna live here for this amount of time, you know, uh, for this amount of time we are in this together. But for the latter part, it's all on us now. And what about the younger generations? That's why we need to start thinking about the role of the youth when it comes to addressing the climate crisis and other issues in general. Thank you very much. Thank you very much, Sian. That's very well put. We really have to put the youth voice in talking about solutions, in talking about a better future. Because definitely you and the future generation will be the one who will be left in this world that we are living in. So you should definitely be in the conversation. Thank you very much, everyone. Thank you very much for this panel. I really hope that we had more time to talk about solutions, to talk about experiences in your own fields and the work that all the inspirational work that you're doing. With that, with all the hopes and the ideas and the suggestions and the inspiring stories that you have, we will now close this session. I'm thanking each and every one of you because we really had a very dynamic and inspiring conversation. And I hope the audience has also um, found our session inspiring and also educational. Thank you very much, everyone, and have a good day. Thank you, Norley. Thank you all. We promise to only listen to the leadership that the youth will provide, right, Norley? Yes, And the Yes. women. and the women. Oh, But women yes. first. Yes. Yes. Absolutely. Thank you. Thank you.